everyone, welcome to biology tutorial. আজকে আমরা পড়ব ক্লাস 10 এর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পরিবেশ, সম্পদ এবং সংরক্ষণ এই তিনটে বিষয়ের উপর। পরিবেশ কি? পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে যে যার প্রাণ নেই, যার প্রাণ আছে, যে সমস্ত বস্তু সব নিয়ে পরিবেশ। অর্থাৎ আমাদের গৃহ পরিবেশ। আমি দেখতে পাচ্ছি কোনোতে একটা টিকটিকি ঘুরে বেড়াচ্ছে, আবার একটা দেখতে পাচ্ছি রাস্তায় একটা কুকুর ঘুরে বেড়াচ্ছে, আবার দেখতে পাচ্ছি একটা উদ্ভিদ তার সুন্দর পাতাগুলো নাচাচ্ছে, আর ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। সবটাই জড়জগৎ এবং জীবজগতের যে অস্তিত্ব, সবটাই পরিবেশ। এই পরিবেশের মধ্যে যেগুলো আমাদের অস্তিত্বের সঙ্গে সরাসরি যুক্ত, যেমন ধরো আলো, বাতাস, মাটি, তাপমাত্রা, এগুলো সবটাই হচ্ছে সম্পদ। এই সম্পদটা সজীব অজীব সবটাই হতে পারে। যেমন মানুষের সাপেক্ষে একটি পিঁপড়ে, একটা টিকটিকি, একটা গিরগিটি, একটা গরু, একটা ছাগল, একটা ভেড়া, একটা স্বাভাবিক প্রাণী যারা বাঘ, ভাল্লুক, সবটাই সম্পদ। আবার সম্পদ মানুষ নিজেও, যদি তার বোধ কাজ করে তবে সে সম্পদ। যদি পরিবেশের সাপেক্ষে তার বোধ কাজ করে তার অস্তিত্বের জন্য, তার কিন্তু সেই মানুষটা সম্পদ। সেই মানুষটা সম্পদের কারণে পরিবেশকে রক্ষা করার জন্য তার বোধ কাজ করছে। আমরা যে পড়াশোনা করছি, শিখছি, পরিবেশগত দিক দিয়ে আমাদের পরিবর্তন হচ্ছে, সবটাই যদি বোধ স্তরে আমাদের কাজ করে, অর্থাৎ মানবতা কাজ করে। একটা মানুষের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে মানবতা। এই মানবতা যদি কাজ করে, তার সংরক্ষণ প্রয়োজন। মানবতা আজকের যুগে খুব কম, হারিয়ে যাচ্ছে। এই হারিয়ে যাওয়ার জন্য আমাদের সম্পদ হারিয়ে যাচ্ছে, পরিবেশ থেকে সম্পদ হারিয়ে যাচ্ছে। আমরা বিভিন্নভাবে সম্পদকে রক্ষা করতে পারছি না, নষ্ট করছি। এই নষ্ট করাটা, সম্পদকে ধ্বংস করা আমাদের একটা প্রক্রিয়া এসে গেছে। মানব জাতি পৃথিবীতে শুধুমাত্র বাঁচবে এরকম হতে পারে না। পরিবেশ সকলের জন্য। একটা মশাও বাঁচবে, তার অধিকার আছে। একটা পিঁপড়ে, তারও বাঁচার অধিকার আছে। একটা পাখি, তার বাঁচার অধিকার আছে। একটা সাপের অধিকার আছে। তাকে হত্যা করা, তাকে যখন তখন তাকে টর্চার করা, তার বাসস্থান ভেঙে দেওয়া, এগুলো ঠিক নয়। এটা এই কারণে ঠিক নয় যে তারা প্রকৃতির একটা সদস্য, প্রকৃতির সদস্য। প্রকৃতির মধ্যে খাদ্য চেন, খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল যেটা আছে, সেই পরিবেশের মধ্যে তার সম্পদ সার্কুলেট হয়। আমাদের মাধ্যমিক পরীক্ষায় যেটা আছে, নাইট্রোজেন চক্র, সালফার চক্র, কার্বন চক্র, অক্সিজেন চক্র, এগুলো আমাদের আছে। এর উচ্চ মাধ্যমিকে আছে, মাধ্যমিকে শুধু নাইট্রোজেন চক্র আছে। প্রকৃতির মধ্যে নাইট্রোজেন একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান, কারণ নাইট্রোজেন থেকে তৈরি হয় অ্যামিন। নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন যুক্ত হয়ে তৈরি হচ্ছে অ্যামিন। এই অ্যামিনটা প্রোটিন তৈরির মেল কারণ। প্রোটিন তৈরির মেল প্রধান উপাদান হচ্ছে অ্যামিন। এই অ্যামিনটা প্রকৃতিতে প্রথম তৈরি হয়েছে। অ্যামিন প্রোটিন কমপ্লিট করেছে সিম্পল প্রোটিন, কম্পাউন্ড প্রোটিন, তারপরে সেই প্রোটিন থেকে তৈরি হয়েছে ছোট্ট একটা জীব, প্রিয়ন, এটা তৈরি হয়েছে। এখান থেকে প্রিয়ন থেকে তৈরি হচ্ছে ভিরিয়ন থেকে ভাইরাস, পরিবর্তন হয়ে তৈরি হচ্ছে ব্যাকটেরিয়া। এই যে একটা স্টেজ, আরেকটা স্টেজে আসছে এই সম্পদের কারণে। যদি আমরা প্রথমেই নাইট্রোজেন চক্রটা জানতে চাই, নাইট্রোজেন চক্র, নাইট্রোজেন চক্র মাটির মধ্যে কিভাবে নাইট্রোজেন আসছে, সংবন্ধন করছে, কে সংবন্ধন করছে? এক ধরনের ব্যাকটেরিয়া, যেটা মিথজীবী ব্যাকটেরিয়া। তোমরা নিশ্চয়ই শুনেছো, পড়েছো, রাইজোবিয়া। এই ব্যাকটেরিয়াটা সিম্বি জাতীয় গোত্রের মূলের অর্বুদ তৈরি করে, এই ওয়াট তৈরি করে। এই অর্বুদের মধ্যে তোমার নাইট্রোজেন সংবন্ধন হয়, নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়, অ্যামিন যুক্ত তৈরি করে। আস্তে আস্তে নাইট্রোজেনটাকে মাটির মধ্যে আনলে মাটি উর্বর হয়। উর্বর হলে সিম্বি গোত্রীয় উদ্ভিদ, এমনকি ধান, গম, বার্লি, বিভিন্ন ধরনের উদ্ভিদ যেগুলো আমাদের শরীরের মধ্যে প্রয়োজন, কার্বোহাইড্রেটের আচ্ছা যোগান দেয়, শক্তি তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখব নাইট্রোজেন খুবই প্রয়োজন। নাইট্রোজেন চক্রের জন্য দরকার, খুবই দরকার।
নাইট্রোজেন বিভিন্ন চক্রাকারে আবর্তিত। একবার একটা মিথজীবী ব্যাকটেরিয়া ধরলো, সেখান থেকে একটা প্লান্টে গেল, প্লান্টের তোমার মূল থেকে মাটির কাণ্ডের মাধ্যমে পাতায় যাচ্ছে, পুরো ফুল ফলের মধ্যে যাচ্ছে, ফুল ফলে যখন কোনো প্রাণী গ্রহণ করছে তার শরীরে যাচ্ছে নাইট্রোজেন, তারপরে সে প্রাণী যখন মারা যাচ্ছে, উদ্ভিদ মারা যাচ্ছে, সেটা আবার বিয়োজিত হচ্ছে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে, বিয়োজিত হচ্ছে বিভিন্ন জীবের পরিবর্তনের মাধ্যমে, সেটা বিয়োজিত হওয়ার পরে আবার মাটিতে ফিরে আসছে। মাটির নাইট্রোজেন চক্র চলতেই আছে। আমরা মানুষরা আমাদের 31টি মৌলিক বস্তু পরিবেশ থেকে নিচ্ছি, নেওয়ার পরে সেটা আস্তে আস্তে আত্মস্থ করছি। আমাদের শরীরের প্রতিটি সেলের মধ্যে সাইটোপ্লাজম গঠিত হচ্ছে, নিউক্লিয়াস গঠিত হচ্ছে, মাইটোকন্ড্রিয়া গঠিত হচ্ছে, এবং সেলের প্রত্যেকটি অঙ্গ, প্রত্যেকটি অঙ্গাণু তৈরি হচ্ছে। সেই অঙ্গাণুর কার্যকরীর পরে তারা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে। মৃত্যুর পরে আমাদের শরীর মাটিতে চলে যাচ্ছে। মাটিতে গিয়ে আবার সেখানে নাইট্রোজেন চক্র চলতে থাকছে, নাইট্রোজেন বিয়োজিত হচ্ছে ব্যাকটেরিয়ার মাধ্যমে, তারপরে সেটা আস্তে আস্তে আবার নাইট্রোজেন মাটিতে ফিরে আসছে। অর্থাৎ যে কথাটা বলা, যে নাইট্রোজেন চক্র, হাইড্রোজেন চক্র, সালফার চক্র, অক্সিজেন চক্র, কার্বন চক্র, এগুলো কিন্তু প্রকৃতির সম্পদ। এই সম্পদগুলো প্রকৃতিতে ফিরে আসছে। শুধু মাঝখানে 2-4 বছর কোনো জীব গ্রহণ করছে, এবং গ্রহণ করার পরে সেটাকে দিয়ে ও স্টোর করছে তার বডিতে, তারপরে সেটাকে আবার শ্বসন প্রক্রিয়া, মৃত্যুর পরে শ্বসন প্রক্রিয়া বিয়োজিত হচ্ছে, বিয়োজিত পরে আবার পরিবেশের মধ্যে ফিরে যাচ্ছে। এই যে সম্পদের রিসাইক্লিং প্রক্রিয়া, এই রিসাইক্লিং প্রক্রিয়ায় আমাদের মাধ্যমিক কোর্সে যেটা আছে সেটা হচ্ছে নাইট্রোজেন চক্র। তোমরা নাইট্রোজেন চক্রটা ভালো করে দেখে নাও, নাইট্রোজেন কি বলছে, প্রত্যেকটা স্টেপ দেখো, এবং প্রত্যেকটা ধাপে ধাপে নাইট্রোজেন কিভাবে পরিবেশের মধ্যে আসছে, আবার পরিবেশের মধ্যে রিটার্ন করছে, এটা দেখো। এবং সেখানে আমরা দেখতে পাবো সম্পদ রিসাইক্লিং। আমাদের কতগুলি সম্পদ প্রকৃতির মধ্যে আছে, যেমন কার্বন একটা সম্পদ। কার্বন যেমন পরিবেশের মধ্যে যদি প্লাস হয়, কার্বন যদি প্লাস হয়, তাহলে একটা জিনিস দেখা যাবে, সেটা হচ্ছে পরিবেশের তাপমাত্রা বেড়ে যাবে, অসম্ভব বেড়ে যাবে। যেমন দেখো পরিবেশে এখন দেখো, আসল কথাটা দেখো, পরিবেশের তাপমাত্রা বাড়ছে, এখন প্রতি বছর বাড়ছে। এবার দেখো প্রায় 44-45 ডিগ্রি হয়ে গেল। আগের বছর 42-43 ডিগ্রি, 1 ডিগ্রি বাড়ছে। এরকম বাড়তে বাড়তে একটা সময় দেখা যাবে তাপমাত্রা 60 ডিগ্রির উপর হয়ে যাচ্ছে, হবে, এবং সামান্য কয়েক বছরের মতো হয়ে যাবে। কারণ তাপমাত্রাটা কার্বনের সঙ্গে যুক্ত। কার্বন কেন বাড়ছে পরিবেশে? কারণ হচ্ছে আমাদের ভেহিকল তৈরি হচ্ছে, এত বেকার, তার জন্য তৈরি হচ্ছে কলকারখানা। আমাদের নিডস প্রয়োজনটাকে বাঁচানোর জন্য ছাতার কারখানা তৈরি হচ্ছে, কাপড় চোপড়ের কারখানা তৈরি হচ্ছে, খাবারের কারখানা, প্রসেসিং প্রক্রিয়া বাড়ছে। অর্থাৎ পরিবেশগত দিক দিয়ে আমাদের ডিস্টারপশন শুরু হয়ে গেছে সারা বিশ্বে। কোনো উন্নত দেশ মানে সে কার্বনের মাত্রা বাড়াচ্ছে। যেমন আমেরিকার মতো দেশ, যারা আজকে ওয়ার্ল্ডে সবচেয়ে উন্নত দেশ, তারা 65% কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছে প্রকৃতির মধ্যে, যেটা আজকের যুগে অত্যন্ত ভয়ঙ্কর। রাষ্ট্রসংঘ বলছে, আমেরিকাকে হুঁশিয়ারি দিচ্ছে যে আপনি কিভাবে এত কার্বন প্রকৃতির মধ্যে ছাড়ছেন। আমেরিকা কোনো গুরুত্বই দিচ্ছে না। তাহলে পরিবেশকে সংরক্ষণের জন্য যারা উন্নত দায়িত্বশীল দেশ, উন্নয়নশীল দেশ, উন্নত দেশ, এদিকে আগে তো দায়িত্ব নিতে হবে, তবে তো পরিবেশের সম্পদ ঠিক থাকবে। আগামী দিনে যদি সম্পদগুলো নষ্ট হয়ে যায়, পরিবেশের উষ্ণতা বাড়ছে, তাহলে পরিবেশের যে সংরক্ষণ প্রবণতা সেটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো জীব পরিমণ্ডল থাকবে না। জীব পরিমণ্ডল না থাকলে স্ট্র্যাটোস্ফিয়ার, মিথোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার এবং ওজোনোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার এগুলো ডিস্টার্ব হয়ে যাবে। ডিস্টার্ব হলে ওজোনোস্ফিয়ার ভেঙে যাবে, তাহলে আমাদের ইউভি রেজ সূর্য থেকে আসবে, আক্রান্ত হবে, জীব পরিমাণের অস্তিত্ব নিয়ে একটা বিপন্নতা আসবে। এই বিপন্ন জায়গায় যাওয়ার আগে আমাদের পাঠ্যসূচিতে যেটা মাধ্যমিক বোর্ড দিয়েছে, সেটা হচ্ছে তার পরিবেশ এবং সম্পদকে দাগ জানা, তাকে সংরক্ষণ করার প্রয়োজন। অর্থাৎ তাপমাত্রা যে মাত্রায় পৃথিবীতে আসছে, তার মাত্রা যেন না বাড়ে, তার জন্য আমাদের পরিবেশগত যে ডিস্টারবেন্সটা হচ্ছে তাকে ঠিক মতো ব্যবহার করা, ইউজ করা, এবং সেখান থেকে আমরা যত
সম্পদটাকে রক্ষা করতে পারি এবং পরিবেশে সুস্থতা থাকলে আমাদের বেঁচে থাকার আরাম হবে, বেঁচে থাকা পৃথিবীতে বেঁচে থাকাটা আনন্দ পাবো। এই আনন্দটা সর্বব্যাপী আনন্দ, সেটাকে উপভোগ করার জন্য বিশেষ করে মানুষকে দায়িত্ব নিতে হবে। কেন? মানুষ সবচেয়ে এমন একটা জীব যে পরিবেশে একাই থাকতে চায়। পরিবেশকে ডিস্টার্ব করার মূল কারণ হচ্ছে মানুষ। মানুষ বিভিন্ন জায়গায় গাছপালা নষ্ট করছে, নগরায়ন করছে। নগরায়নের ফলে বিভিন্ন জায়গায় দেখছি হঠাৎ হঠাৎ বাড়ি তৈরি হচ্ছে, যেখানে প্ল্যান্টেশন নষ্ট হচ্ছে। এইটাকে রক্ষা করতে হবে, এটাকে বুঝতে হবে, এই বোধটাকে মানুষে লাগাতে হবে। কারণ একটা সাপ রক্ষা, একটা জঙ্গল না থাকলে সাপ, টিকটিকি, ফক্স, টাইগার কেউ থাকবে না। তারা যদি না থাকে তাহলে বিপন্নযুক্ত প্রাণী তৈরি হবে বেশি। তাদের অস্তিত্বের লড়াই মানুষ একদম বিপন্ন হয়ে যাবে, মানুষের অস্তিত্ব থাকবে না। পৃথিবীতে যে হারে মানুষ বাড়ছে সে হারে অন্য অন্য জীব বা তোমরা লক্ষ্য করে দেখো, নেই, বাড়ছে না, বরং কমে যাচ্ছে। সুতরাং সংরক্ষণ প্রয়োজন। সংরক্ষণ এই কারণেই প্রয়োজন, সম্পদকে রিসাইক্লিং প্রক্রিয়া আনতে গেলে আমাদের কোর্সে যেটা আছে নাইট্রোজেন চক্র, একটা চক্র আছে, সেটা দেখো, ভালো করে পড়ো, দেখো নাইট্রোজেন চক্র কিভাবে মিথজীবী জীব নাইট্রোজেনকে পরিবেশের মধ্যে নিচ্ছে, মাটিতে সংরক্ষণ করছে, তারপরে সেটা ধীরে ধীরে উদ্ভিদ জগতে আসছে, উদ্ভিদের মাধ্যমে প্রাণী জগতে আসছে, তারপরে সেটা আবার মাটিতে ফিরে যাচ্ছে। এই যে সংরক্ষণ প্রক্রিয়া, রিসাইক্লিং প্রক্রিয়া, যেটা একটা ওয়ে দেখাচ্ছে, রাস্তা দেখাচ্ছে। আমাদের পরিবেশকে সুস্থতার জন্য আমাদের এটা দরকার আছে এবং সম্পদের সংরক্ষণ প্রয়োজন আছে। ধন্যবাদ, ভালো থেকো, সাবস্ক্রাইব করো।